মারুফ সম্মতিসূচক মাথা নাড়ল। ঠিক আছে স্যার, আমি আজকের মধ্যেই রিপোর্ট তৈরি করে দেব। তবে স্যার, যদি বিক্রির সিদ্ধান্ত নিতে হয় তাহলে কিছু প্রপার্টি ডেভেলপার কোম্পানি আগ্রহী আছে, তারা বেশ ভালো প্রাইস অফার করতে পারে। নিশান এবার চেয়ার ছেড়ে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরের শহরটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, বিক্রি করার সবচেয়ে সহজ রাস্তা মারুফ, কিন্তু আমি সহজ পথ নিতে চাই না। আমি চিন্তা করব, তারপর সিদ্ধান্ত নেব। মারুফ নিশানের ব্যক্তিত্ব ভালো করেই জানে। সে কখনো আবেগ বা হঠাৎ সিদ্ধান্ত নিয়ে কিছু করে না। তাই মাথা ঝুঁকিয়ে বলল, ঠিক আছে স্যার, আমি রিপোর্ট নিয়ে আসছি। নিশান মাথা নাড়ল, কিন্তু তার চোখে এখনো চিন্তার ছাপ স্পষ্ট। গুলশানের ফ্যাক্টরিটা তার বাবা ও চাচার আমলে স্থাপিত হয়েছিল। এত সহজে সেটা বিক্রি করে দেওয়া যাবে কি, নাকি নতুনভাবে গড়ে তোলার চ্যালেঞ্জটা নেওয়া উচিত? বাবা নাসিরুল তালুকদারের বিরুদ্ধে সে কখনোই সিদ্ধান্ত নেবে না, বরং বাবার নেওয়া সিদ্ধান্তটাই সঠিক সিদ্ধান্ত, এটাই সে জেনে এসেছে ছোটকাল থেকে। নিশান কফির মগটা তুলে এক চুমুক দিল। চোখের কোণে খানিক ক্লান্তির ছাপ, কিন্তু মুখের রেখাগুলো আজও সে আগের মতো দৃঢ়। ফাইলের এক পাশে রাখা কলমটা আঙ্গুলের ডগায় ঘোরাতে ঘোরাতে জানালার বাইরে তাকালো সে। গুলশানের উঁচু বিল্ডিংগুলোর পেছনে বিকেলের রোদ খানিকটা ফিকে হয়ে আসছে। তখনই কেবিনের দরজায় টোকা পড়ল। নিশান দৃষ্টি না সরিয়েই গম্ভীর স্বরে বলল, কামিন। দরজা খুলে ঢুকলো আকাশ, সাদা শার্টের হাতা গুটিয়ে। কালো ট্রাউজারের পকেটে হাত গুজে রাখা এক নির্লিপ্ত ভঙ্গি নিয়ে এগিয়ে এলো সে। চেহারায় সেই চিরসেনা আত্মবিশ্বাসী ভাব। তবে নিশানের চোখে চোখ পড়তেই হাসলো একপাশে। বাঁকা হেসে চুল ব্যাক ব্রাশ করে একটু ঠোঁট বেঁকিয়ে হেসে আকাশ বলল, কিরে বস, কেমন আছিস? খবর কি? নিশান টেবিলের উপর কলমটা ফেলে ঠান্ডা চোখে তাকালো। যতটা পারি, ব্যস্ততার মধ্যে ভালো আছি। তুই? ঝাক্কাস ভাই, ঝাক্কাস। তোর মতো পেটের মধ্যে ভাত রেখে চুপচাপ বসে থাকার মানুষ নাকি আমি? হজম করতে শেখো বন্ধু, নইলে দেখবে পেটের ভাত গলা দিয়ে আবারও বেরিয়ে আসছে। মুখে হাজারো বিরক্তির রেখা স্পষ্ট। এইরকম উদ্ভট কথার মানে বুঝতে একটু সময় লাগলো তার। নিশানের এমন কঠিন অভিব্যক্তি দেখে আকাশ ম্লান চোখে তাকিয়ে বলল, দোস্ত, এখন তোকে দেখে মনে হচ্ছে আমি তোর অফিসের বস আর তুই আমার এমপ্লয়। এভাবে কঠিন মুখ করে বসে থাকিস কেন? আরে ভাই, মানুষ হাসেও তো মাঝে মাঝে। নিশান নির্লিপ্ত ভঙ্গিতে কফির কাপটা নামিয়ে রাখলো। হাসির সময় পেলেই হাসি, যা বলার আছে বল। ফালতু কথা বললে লাথি মেরে কেবিন থেকে বের করে দিব। তবুও কানের কাছে প্যান প্যান করলে বাবাকে বলে তার এই চাকরি নদীতে ভাসিয়ে দেব। আকাশ চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো নিশানের দিকে। তারপর ঠোঁট কামড়ে হাসি চেপে বলল, বাহ বাহ দোস্ত, এতদিনে ঠিকঠাক তালুকদার পরিবারে মানিয়ে মানিয়ে গেছিস দেখছি। একেবারে বাপকা বেটা। কিন্তু সমস্যা জানিস কোথায়? নিশান ধৈর্যহীন কণ্ঠে বলল। কোথায়? আকাশ ঠোক গিলে বলল, তোকে কেউ ভয় পায় না ভাই। লাথি মেরে বের করে দেবে বলেই যে আমি বের হয়ে যাব এমনটা ভাবলি কিভাবে? আর বাবাকে বলে চাকরি খেয়ে দিবি? তোর বাবার চেয়েও আমি বেশি প্রয়োজনীয় এখানে। নিশান এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রইল। ঠোঁটের কোণে সামান্য তাচ্ছিলের হাসি। তুই নিজেকে অতিরিক্ত গুরুত্বপূর্ণ ভাবছিস কেন? আকাশ গম্ভীর মুখে বলল, কারণ আমি আকাশ আর তুই নিশান। আমি আকাশ থেকে নিশান খুঁজে পাই, আর তুই নিশান থেকে আকাশ হারিয়ে ফেলিস। নিশান কপালে হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আকাশ, কথা কম, কাজের কথা বল। আকাশ এবার সত্যিই হাসল। ঠিক আছে, সিরিয়াস হই। গুলশানের ফ্যাক্টরির ব্যাপারে কি ভাবছিস? নিশান এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তারপর টেবিলের উপর থাকা একটা ফাইল ঠেলে দিল আকাশের দিকে। বসে আছি ফাইল নিয়ে, ভাবছি কিভাবে জায়গাটা
কাজে লাগানো যায়। তুই বল, তোর কি মত? আকাশ ফাইলের একটা পাতা উল্টে বলল, আমার মতো আমি তো বলবো ওই জায়গাটা জুয়ারিদের হাতে চলে যাওয়ার আগেই কাজে লাগিয়ে ফেল, না হলে পরে পস্তাতে হবে দোস্ত। নিশান কিছু একটা ভেবে বলল, জায়গাটা ভালো, কিন্তু ফ্যাক্টরিটা বছরের পর বছর ধরে পড়ে আছে। এখন কি পরিকল্পনা? আকাশ ফাইলের পাতা উল্টালো। এটা তোকে বলার জন্য এসেছি। জায়গাটা যদি ঠিকঠাক কাজে লাগানো যায় তাহলে নতুন একটা ইউনিট দাঁড় করানো সম্ভব, কিন্তু তোকে জানাতেই হবে ওটা ফাঁকা পড়ে থাকার পেছনে আসল রহস্য কি। নিশান একটু পিছনে হেলে চেয়ারে হাত রাখলো। মানে? আকাশ এবার গম্ভীর হলো। মানে জায়গাটা নিয়ে সামান্য ঝামেলা আছে। কয়েকজন প্রভাবশালী লোকের চোখ আছে ওই জমির উপর। তুই যদি কাজে লাগাতে চাস তাহলে তোকে সরাসরি মাঠে নামতে হবে, আর ঝামেলা বাঁধতে পারে। নিশান ঠোঁট চেপে ভাবলো কিছুক্ষণ, তারপর ঠান্ডা গলায় বলল, ঝামেলা থাকুক, এই অফিসটা চালানোর দায়িত্ব আমার উপর। আর আমি চাই না আমাদের কোনো সম্পত্তি অব্যবহৃত পড়ে থাকুক। কাজ শুরু কর, দেখছি কি করা যায়। আকাশ একপাশে তাকিয়ে খানিকক্ষণ চুপ করে রইল, তারপর মাথা নেড়ে বলল, ঠিক আছে, দেখি কি করা যায়, তবে সাবধানে থাকিস। কিছু লোকের নজর এখন থেকেই তোর দিকে। নিশান আকাশের এমন কথা শুনে অনেক গুরুতর ভঙ্গিতে বলে উঠল। কি বলতে চাইছিস তুই? বেচারা নিশান, সে ভেবেছিল আকাশ সত্যিই কোনো কাজের কথা বলবে, হয়তো কোনো প্রতিপক্ষ শত্রু তাদের দিকে নজর রাখছে। অথচ নিশানকে আহাম্মক বানিয়ে আকাশ নির্লিপ্ত ভঙ্গিতে চোখ মুখে বিষাদ এনে বলে উঠল, আরে অনেক লোকের নজর তোর দিকে, আর প্রথম নজরটা তো তোর বাড়ির থেকেই শুরু। আবার অফিসেও কেউ নজর দিচ্ছে। কি একটা বাজে অবস্থা। তোকে দেখে মাঝে মাঝে মায়া হয় জানিস দোস্ত। বাড়িতেই কারো নজর সামলাতে পারিস না, আবার অফিসে এসে আর একজন নজর দেয়। বলা তো যায় না কখন কার নজর লেগে যায়। মাঝে মাঝে ইচ্ছা করে তোর কপালে একটা বড় চাঁদে মতো টিপ দিয়ে দিই। নিশান এবার সত্যিই বিরক্ত হয়ে গেল। আকাশের মুখের দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে বলল, জুতা চিনিস? হ্যাঁ চিনি তো, চিনবো না কেন। শোন তবে, আকাশ একটুও না থেমে নাটকীয় ভঙ্গিতে হাত নেড়ে বলতে লাগলো, জুতা হলো এমন একখানা ভয়ানক বস্ত্র যেটা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। এটা অস্তিত্ব ছাড়া সভ্যতা টিকতে পারতো না। মানুষ পথে হাঁটতে পারতো না, সভায় যেতে পারতো না, কাউকে খেয়ে দিয়ে মারতেও পারতো না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি জানিস? জুতা হলো মানব জাতির অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। নিশানের কফির কাপে ঠোঁট রেখে ভ্রুকুচকে তাকাতেই আকাশ আবার বলল, একটু ভেবে দেখ বন্ধু, যদি হুট করে রাস্তায় কেউ তোর দিকে এগিয়ে আসে, তোর কিছু না থাকলেও পায়ের নিচে একটা অস্ত্র থাকবে, জুতা। অনায়াসে হাতে তুলে নিয়ে প্রতিপক্ষের উদ্দেশ্যে ছুঁড়ে মারতে পারবে। আবার দেখ, কত ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই জুতা। রাষ্ট্রনায়কদের দিকে জুতা ছোড়ার ঘটনা থেকে শুরু করে প্রেমে ব্যর্থ পাত্রদের পিঠে জুতার দাগ বসানো, সবকিছুতেই এর ভূমিকা অস্বীকার্য। গলায় কফি আটকে গেল নিশানের। কোনো মতে নিজেকে সামলে আবারও ভ্যাবাচেকা খেয়ে তাকালো আকাশের দিকে। আকাশ বলল, আর একটা বিষয় জানিস, জুতার শক্তি এমন পর্যায়ে যে এটি হারিয়ে গেলে মানুষের জীবনের স্বাভাবিক ছন্দ নষ্ট হয়ে যায়। জুতার সন্ধানে ঘটনার পর ঘটনা মানুষ পাগলের মতো ঘোরে। আত্মীয় স্বজন হিসাবে জিজ্ঞেস করে, জুতা কই? আর যদি নতুন জুতা পরিস তখন আহা,
নতুন জুতা পায়ে দিলে কেমন যেন রাজকীয় ফিল আসে, অথচ সেই জুতায় আবার নতুন অবস্থায় এমন কামড় বসায়, মনে হয় শত্রু কানে কানে লুকিয়ে ফিসফিসিয়ে বলছে, আমি তোর পা শেষ করব। নিশান কয়েক সেকেন্ড এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রইল। বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই তার। হতভম্ব হয়ে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থেকে নিশান আস্তে করে কফির কাপটা নামিয়ে রেখে দাঁত খিচিয়ে বলল। তোর কি মাথার মধ্যে সমস্যা হয়েছে? মাথার কোনো তারটা ছিঁড়ছে, একটু দেখাতো আমায়। আকাশ নির্লিপ্ত ভঙ্গিতে নিশানের দিকে তাকিয়ে রইল, তারপর গম্ভীর মুখে বলল, মাদারপুট ভাই, আমি তো হাই কোয়ালিটি ব্র্যান্ডের প্রোডাক্ট, আমার মাদারবোর্ড তো একেবারেই ইন্টেল কোড অনির্ভর। তবে হ্যাঁ, মাঝে মাঝে প্রপোজের ওপর চাপ পড়ে গেলে হালকা হ্যাং করে, কিন্তু সেটা তো প্রাকৃতিক ব্যাপার, বুঝলি? নিশান চোখ বন্ধ করে ধৈর্য ধরে কিছুক্ষণ শ্বাস নিল, তারপর ঠান্ডা গলায় বলল। তোর তো হ্যাং হওয়া বন্ধ করতে গেলে একটা কাজ করতে হবে। আকাশ আগ্রহ নিয়ে তাকিয়ে বলল। কি কাজ? নিশার মুখ গম্ভীর করে বলল। একটা ঠান্ডা নোংরা পানির বড় বালতি এনে মাথার উপর ঢেলে নিবি। প্রোডাক্ট হাই কোয়ালিটির হলে সমস্যা ঠিক হয়ে যাওয়ার কথা। আকাশ হু হু করে হেসে উঠে বলল। ওয়াও ভাই, জোস আইডিয়া ভাই। তো এই তো চাই। অবশেষে তোর মুখে একটা কাজের কথা শুনলাম, এবার বুঝলাম তুইও আস্তে আস্তে মানুষের কাতারে আসছিস। নিশান কপালে হাত দিয়ে চোখ বন্ধ করলো। এই ছেলে একদিন নিশ্চিতভাবে তাকে পাগল করে দেবে। তুই কি সত্যি অফিসে কাজ করতে আসিস নাকি শুধু ফালতু কথা বলতে? আকাশ একগাল হাসলো। দোস্ত, কাজ তো করি, তবে বিনোদনও দরকার। জীবনটা শুধু সিরিয়াস হলে চলে? নিশান কফির কাপ হাতে নিয়ে ঠোঁটের কাছে তুলল, তারপর আবার নামিয়ে রাখলো। আকাশকে এভাবে এড়িয়ে যাওয়া সম্ভব না সেটা সে জানে, তাই গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল। ঠিক করে বল, তুই হিয়ার কথা কেন বললি? হিয়া কি করেছে? আকাশ শয়তানি হাসি দিয়ে বলল। হিয়াও তো তেমন কিছু করেনি, তবে ওর চোখ দুটো যা করছে তা সত্যি দেখার মতো। মেয়েটা তোকে চোখ দিয়েই গিলে খায় দোস্ত, এমনভাবে তাকায় যেন জন্মেও বেডা দেখে নাই। অবশ্য থাকারই কথা। তোরই দোষ শালা, পায়জামা পাঞ্জাবি পরে মুরব্বির মতো অফিসে না এসে তুই নায়কদের মতো অফিসে এসে বসে আছিস। পুরো অফিস জানে মেয়েটা তোকে পছন্দ করে, শুধু তুই জানিস না বা জানতে চাস না। নিশান একদম নির্লিপ্ত ভঙ্গিতে বলল। ওসব ভাবার সময় নেই আমার। আকাশ প্রণাচিয়ে বলল। তোর বাড়িটারে নিয়েও ভাবার সময় নেই, বাইরের এটাকে নিয়েও ভাবার সময় নেই। তাহলে ভাববি কাকে নিয়ে ভাই? আদৌ কখনো সময় থাকবে? ভবিষ্যতে থাকবে। ছোট করে ইঙ্গিতটা দিয়েই নিশান চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। আকাশ তার কথা একটু থমকে গেল। নিশানের চোখের মধ্যে যে স্থিরতা ছিল তা তার মনের গভীরে শীতল শূন্যতা তৈরি করেছে। নিশান আবার কফির কাপ হাতে তুলে নিল, এক ঝলক আকাশের দিকে তাকিয়ে বলল। সবকিছু সময় মতোই হবে, যতক্ষণ আমি চাই না কোনো কিছুই ঘটবে না। আকাশ হাসল, তবে তার হাসি এবার একটু চাপা। সে জানতো নিশান কখনোই সহজে তার মন খুলে কিছু বলবে না, তবে সে একবার চেষ্টা করে দেখতে চাইল। তবে তুই কি জানিস নিশান, কোনো কিছু না ভাবলে বা সময় না দিলেই সব কিছুই ঠিক হয়ে যায় না। জীবন নিজে কখনো কখনো পরিকল্পনা সাজিয়ে দেয়। নিশান 1 মিনিট চুপচাপ রইল, তারপর ঠান্ডা গলায় বলল। জীবন যদি পরিকল্পনা সাজাতে পারে তবে আমি তার পরিকল্পনায় কি করতে পারি? আকাশ মুচকি হাসে। তোর প্রশ্নে যে উত্তরের মধ্যে সত্যি একটা গভীরতা রয়েছে সেটা তো আমি জানি।
তোর নিজের পথ খুঁজে নেয়ার সময় তো আসবেই। ঈশান কোনো উত্তর দিল না, কিন্তু তার মধ্যে অদ্ভুত একটা স্থিরতা ছিল, যেন একদিন সবকিছু বুঝে নেবার জন্য সে প্রস্তুত। আকাশ, ফালতু কথা কমিয়ে এখন কাজের কথায় আয়। গুলশানের ফ্যাক্টরি নিয়ে কি করব সেটা নিয়ে ভাব। ঠিক আছে বস, চল কাজ শুরু করি। শৈলী চুপচাপ জানালার পাশে বসে আছে। বাইরে মেঘলা আকাশ, গাছের পাতা নিস্তব্ধ হয়ে আছে, বাতাসে কোনো সাড়া নেই। ঠিক যেন তার মনের মতোই ভারী নীরব। তার ছোট্ট ঘরটাকে হঠাৎ করে আগের চেয়ে বেশি সংকীর্ণ লাগছে, যেন দেয়ালগুলো ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, তাকে আরো অসহায় করে তুলছে। বুকের ভেতরে এক অদ্ভুত শূন্যতা, একটা অপমানের কষ্ট, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। চোখে পানি জমে আছে, কিন্তু সে চাইলেও ফেলে দিতে পারছে না। আজকের পর থেকে তাকে নিশানকে ভাইয়া বলতে হবে। শুধু এই একটা চিন্তাই তার মনটাকে অস্থির করে তুলছে। কিছু কিছু সম্পর্কের নাম পরিবর্তন হয়ে গেলে সেটার ব্যথা বোঝানোর মতো কোনো শব্দ থাকে না। ধীরে ধীরে মাথা নিচু করলো শৈলী, হাতের আঙ্গুলগুলো মুঠো করে ধরল। হাত, তার এতদিনের সব অনুভূতি, সব মুহূর্তগুলো কি এক মুহূর্তে অর্থহীন হয়ে গেল? তার কি সত্যি এখানে থাকার কোনো অধিকার নেই? শৈলী জানালার বাইরে তাকালো। এক পশলা বৃষ্টি নামতে শুরু করেছে। বৃষ্টির ফোঁটাগুলো ধীরে ধীরে গড়িয়ে পড়ছে, ঠিক যেমন করে তার আবদ্ধ কান্নাগুলো বুকের গভীরে চেপে বসে আছে। অনেকক্ষণ চুপচাপ থেকে শৈলী ধীরে ধীরে ডায়েরির পাতাটা উল্টে নিল। তার ছোট্ট নীল রঙের ডায়েরি, যেখানে কেবল তার মনের কথা লেখা থাকে। কেউ কখনো পড়ে না, জানে না। পাতাটা খালি দেখে একটা গভীর শ্বাস নিল শৈলী। তারপর কলমটা হাতের মধ্যে শক্ত করে ধরে প্রথম লাইনটা লিখল। সব সম্পর্কের নাম দেয়া যায় না, কিছু অনুভূতি কেবল অনুভব করাই ভালো। তার হাত কাঁপছে, কিন্তু সে থামল না। অক্ষরগুলো ধীরে ধীরে স্পষ্ট হতে থাকলো। তার ভেতরের কথা যেন কাগজে ফুটে উঠছে। আজ আমাকে নতুন একটা নাম দিতে বলা হয়েছে। যে মানুষটাকে দেখে এই কঠিন দুনিয়াকে সহ্য করা শিখেছি, যার কথায় একটু ভরসা পাই, তাকে আজ থেকে অন্য নামে ডাকতে হবে। কিন্তু আমার মনের ডাক কি বদলে যাবে? আমি কি পারবো সত্যি? কলমটা থামিয়ে শৈলী গভীর শ্বাস নিল। বুকের মধ্যে যেটা দলা পাকিয়ে আছে সেটা বের করে দেওয়ার জন্যই যেন এই ডায়েরি। বাইরে বৃষ্টি বাড়ছে, জানালার কাচ বৃষ্টির ফোঁটায় ঢেকে যাচ্ছে, আর শৈলী তার মনের ভেতরের বৃষ্টি ডায়েরির পাতায় নামিয়ে আনছে, একটা একটা শব্দের ভেতর দিয়ে। আরও কিছুক্ষণ চুপচাপ থেকে ভেবে লেখা পাতাটা উল্টে ফেলল শৈলী। এরপর নতুন পৃষ্ঠায় আবারও প্রথম থেকে খুব যত্ন করে লিখতে শুরু করলো কারো উদ্দেশ্যে। কিছু কথা যা ব্যক্ত হবে ডায়েরিতে, আটকা পড়ে থাকবে কাগজে। প্রিয়, এই সম্বন্ধটার মানে আপনি জানেন কিনা জানি না, জানার প্রয়োজনও হয়তো নেই, তবুও লিখলাম, কারণ আপনার নাম উচ্চারণ করার অধিকার আমার নেই। আমি যে কিছু চাইতে পারি না, আমি যে শুধুই কাঙাল। আপনার সামনে এলেই আমি কথা হারিয়ে ফেলি, নিজেকে অপরিচিত মনে হয়। আপনি কি জানেন কতবার ইচ্ছে হয়েছে কিছু বলার, কিন্তু আমি তো জানি আমার বলা না বলার কিছুই এসে যায় না। আপনি যেমন ছিলেন তেমনই থাকবেন, তবু আমার এই একরোখা হৃদয় যেন মানতে চায় না। দূরত্ব রেখেও আপনাকে কাছে পাওয়ার এই আকাঙ্ক্ষা কিভাবে বোঝাই? আমি আপনাকে ভয় পাই, শ্রদ্ধা করি, আর নিঃশব্দে হয়তো একরকম দুর্বলতাই বলতে পারেন। আপনার ছায়া হয়ে থাকতে চাই। আপনার একটুখানি আশ্রয় পেলে মনে হয় এ জীবন ধন্য, আবার একটুখানি অবহেলাতেই শূন্য লাগে। আরেকটা কথা, আপনি মাঝে মাঝে আমাকে হিমরূপা বলে ডাকেন। কেন ডাকেন জানি না, হয়তো কোনো বিশেষ অর্থ আছে, হয়তো কোনো এক অলিখিত নাম যেটা শুধু আপনার কাছেই অর্থবহ। কিন্তু আমি জানি এই নামটা শুনলেই আমার হৃদয় এক অদ্ভুত প্রশান্তিতে ভরে যায়। আপনি জানেন না, আমি লুকিয়ে লুকিয়ে কতবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করেছি, আমি কি সত্যি হিমরূপা? আমি কি সত্যি আপনার ডাকে তৈরি এক প্রতিচ্ছবি? আপনি কখনো বুঝতে পারবেন না আমি কেমন করে আপনার প্রতিটা কথা মনে রাখি, আপনার প্রতিটা অভিব্যক্তি লক্ষ্য করি। কতবার ইচ্ছে হয়েছে জানতে, আমি কি একবারের জন্য আপনার চোখে পড়েছি। কিন্তু জানতে চাইতে পারিনি, কারণ এই শৈলী নামক এতিমের চাওয়া পাওয়া থাকলে নাকি সেটা আরো
বেদনাদায়ক হয়ে যায়। তাই কিছু চাই না, কিছু বলতেও চাই না, শুধু এইটুকুনি বলি, নিশান ভাই, আপনার মনের যে কোনো কোণে যদি একটুখানি জায়গা ফাঁকা থাকে, তবে একবার আমাকে মনে রাখবেন। আমি চাই না আপনি আমাকে বুঝুন, শুধু চাই আপনার পৃথিবীর কোথাও আমার অস্তিত্বটা থাকুক, একটুখানি থাকলেও থাকুক। কারো পথের ধুলো হয়ে আমি কি থাকতে পারি? কারো চাহনির আলো ছুঁয়ে কেউ যদি আমায় ডাকে হিমরূপা নাম ধরে, কেউ জানবে কি, বুঝবে কি? একটা মন নীরবে চায় কারো ছোঁয়ায়, কারো ছায় একটুখানি ঠাই, কোনো একজনের হিমরূপা শৈলী। দাড়ি টেনে দিতেই বড় করে শ্বাস ফেলল শৈলী। আজ অনেকদিন পর ডায়েরিতে লিখে তার শান্তি লাগছে। অসহনীয় যন্ত্রণা যখন সহ্য ক্ষমতার বাইরে চলে যায়, তখনই মাঝে মাঝেই শৈলী ডায়েরিতে মনে থাকা সব অগোছালো শব্দগুলো গুছিয়ে কলমের কালিতে ফুটিয়ে তোলে। গত কয়েকদিন সময় না পাওয়ায় আজ আবারও ডায়েরিটা হাতে তুলেছে সে। নিশানের উদ্দেশ্যে যত কথা থাকে সব কথাই শৈলী খুব গুছিয়ে এই ডায়েরিতে লিখে রাখে। মাঝে মাঝে পড়তেও ভালো লাগে। সম্প্রতি লেখায় কলমটা গুজে ডায়েরিটা বন্ধ করলো শৈলী। চোখ তুলে তাকালো শূন্যে। ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে শুকনো ঢোক গিলল। মাঝে মাঝে জীবনের মায়া ত্যাগ করে চলে যেতে ইচ্ছা করে, কিন্তু এটা হতো সম্ভব না। মাত্র রিমি চোখাট পেরিয়ে বাড়িতে ঢুকলো, দু হাতে এক গাদা শপিং ব্যাগ, মুখে আনন্দের ঝলক, চোখে মুখে এমন উচ্ছ্বাস যেন পুরো শপিং মলই সে কিনে এনেছে। গাঢ় নীল একটা টপ, সাথে কালো জিন্স, সব মিলিয়ে বেশ সাজগোজ করেই বেরিয়েছিল রিমি। এখন হাতে এতগুলো ব্যাগ সামলাতে সামলাতেই হাঁপিয়ে উঠছে। বাড়িতে ঢুকেই উচ্ছ্বাস ভরা কণ্ঠে রিমি ডাক দিল, শৈলী আপু, ও শৈলী আপু, আল্লাহর ওয়াস্তে নিচে নামো, আমায় একটু সাহায্য করো। দেখো আজ কি কি এনেছি, পুরো দোকান ফাঁকা করে দিয়েছি। কণ্ঠে খুশির রেশ থাকলেও কপালের বিন্দু বিন্দু ঘাম আর হাঁপানো দেখে মনে হচ্ছে বিশাল এক যুদ্ধ জিতে ফিরেছে। ঘরে অন্যমনস্ক হয়ে থাকা শৈলী চমকে তাকালো দরজার দিকে, যেন হঠাৎ ঘোর কেটে গেল। রিমিকে এমন পাগলের মতো চিৎকার করতে খুব একটা দেখা যায় না। হঠাৎ তাড়াহুড়ো করে চেয়ার ছেড়ে উঠে নিচে নামতে গেল শৈলী, কিন্তু এতটাই তড়িঘড়ি করছিল যে খেয়ালই করলো না নিজের সবচেয়ে গোপন জিনিসটি রেখে যাচ্ছে বিছানায়, তার ডায়েরি। যে ডায়েরিটা এতদিন সর্বদাই শৈলী আলমারির ভেতরে ঢুকিয়ে রাখত। আজ তাড়াহুড়ো করে তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠে হন্তদন্ত হয়ে নিচে ছোটার কারণে যত্নে রাখা ডায়েরিটা অযত্নে ফেলে গেল বিছানার উপরে। সারাদিনের যত্নে রাখা সেই ডায়েরি আজ অসাবধানতায় পড়ে রইল বিছানার উপর। পাতাগুলো বন্ধ থাকলেও এক প্রকার চাপা শ্বাস ফেলে অপেক্ষা করছে, যেন মুক্তির আশায় বন্দি ছিল এতদিন। ঘরের জানালাটা খানিকটা খোলা, আর বিকেলে নরম বাতাসে ধীরে ধীরে ঢুকছে ভেতরে। হঠাৎ একটা তীব্র হাওয়া এসে ঝাপটা দিল জানালায়। পর্দার উড়ে উঠল বাতাসের তালে, সেই সাথে বিছানায় পড়ে থাকা ডায়েরিটার উপরও লাগলো বাতাসের ছোঁয়া। প্রথমে মৃদু কাঁপলো পাতাগুলো, তারপর যেন এক অলিখিত নির্দেশে ধীরে ধীরে খুলে যেতে লাগলো। অক্ষরগুলো যেন বাতাসের স্পর্শে প্রাণ ফিরে পেল। পাতাগুলো উল্টে উল্টে প্রকাশ করতে লাগলো শৈলীর নিখুঁতভাবে লুকিয়ে রাখা অনুভূতিগুলো। প্রথম পাতাটা উল্টে গেল, তাতে অগোছালো কটি শব্দ, কিছু এলোমেলো রেখার নকশা। পরের পাতায় আরেকটু স্পষ্ট অতি যত্নে লেখা নিশানের নাম, পাশে হালকা কালো কালি লেগে থাকা কিছু লেখা, তারপর আরো একটা। হিমরূপা, এই নামে কেন ডাকেন উনি? যেন শৈলীর মনই নিজেকে উজাড় করে দিচ্ছিল বাতাসের কাছে। নিঃশব্দ সেই সাক্ষী ছিল, শুধু ঘরের নিস্তব্ধতা আর জানালা দিয়ে উড়ে আসে একটুখানি বাতাস। দ্রুত সিঁড়ি দিয়ে নামতেই শৈলী দেখল রিমি দরজার সামনে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। দু হাত ভরে এক গাদা শপিং ব্যাগ ধরে রেখেছে, যে কোনো মুহূর্তেই হাত থেকে পড়ে যাবে। মুখে অসহায়তার ছাপ স্পষ্ট। শৈলী দ্রুত এগিয়ে গিয়ে অবাক হয়ে বলল, হায় আল্লাহ, এত কিছু কিনেছিস, কোথায় যাচ্ছিস এত বোঝা নিয়ে? রিমি কপালে হাত টেকিয়ে একটু ভাব নিয়ে বলল, এক্সকিউজ মি শৈলী আপু, আমি অনেক দয়ালু, দোকানদারদের প্রতি মায়া দেখাইছি বুঝলে, এই কারণে খুব একটা কিনলাম না, মাত্র 20,000 টাকার শপিং করে আসলাম। এতক্ষণ ধরে ব্যাগগুলো টানতে টানতে হাত দুটো অবশ হয়ে গেছে। হা করে না থেকে ব্যাগগুলো একটু ধরো, তুমি যদি এখনই না ধরো
আমি এক্ষুনি লুটিয়ে পড়বো। শৈলী রিমির নাটকীয়তা দেখে চোখ গোল গোল করে তাকিয়ে রইল। এরপর দ্রুত দুটো ব্যাগ হাত থেকে নিয়ে বলল, 20,000 টাকার শপিং করেও বলছিস খুব একটা করনি? তুই দোকান ফাঁকা করে দিয়ে এসেছিস নাকি? রিমি একটা দীর্ঘশ্বাস ফেলে মুখ ভার করে বলল, হাই রে, তুমি কোনো দিনই আমার পরিস্থিতি বুঝো না শৈলী আপু। কত কষ্ট করে শপিং করেছি জানো? একটা একটা করে জিনিস পছন্দ করেছি, দরদাম করেছি, তারপর কিনেছি। এই যে এক প্রকার যুদ্ধ, বুঝেছো? যে যুদ্ধের নাম কেউ দেয় না। শৈলী হেসে বলল, তা যুদ্ধজয়ী রানী এখন যুদ্ধের জিনিসপত্র নিয়ে ভেতরে আসবে নাকি মামুনির ঝাড়ি খাওয়ার জন্য তো দাঁড়িয়ে থাকবে? রিমি সঙ্গে সঙ্গে ঘাড় নেড়ে বলল, অবশ্যই আসবো, তবে একটা কথা, আমার জন্য কফি রেডি রাখো। এত পরিশ্রমের পর এখন এক কাপ কফি ছাড়া আর কিছুই শান্তি পাবো না। শৈলী মাথা নেড়ে রিমির ব্যাগগুলো নিয়ে ভেতরে ঢুকে গেল। আর রিমি তার নাটকীয়তা বজায় রেখেই পেছন পেছন চলল। শৈলী এবার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হেসে বলল, রিমি এত শপিং এর টাকা পেলি কোথায়? রিমি চোখ টিপে হাসল। ওই যে আমাদের প্রিয় নিরামিষ নিশান ভাই। শৈলী তৎক্ষণাৎ ভ্রু কুঁচকাল। মানে তেমন কিছু না, আমি নিশান ভাইয়ের অফিসে গিয়ে শুধু একটু মুখ কালো করে বললাম, নিশান ভাই আমার শপিং করতে মন চাইছে, কিন্তু মায়ের কাছে টাকা চেয়েছি বলে অনেক বকা খেয়েছি। বাস, বাকিটা ইতিহাস। শৈলী চোখ পিটপিট করে তাকালো। এরপর দুজনে একসাথে ফিক করে হেসে ফেলল। এই দু বোন বেশ ভালোই নিশানের সাথে বন্ধু সুলভ। আজ পর্যন্ত শুধু শৈলীই পারেনি নিশানের সাথে ফ্রি হতে। রিমি এবং মিমির মতো সে কখনো এভাবে সরাসরি নিশানের কাছে আবদার করতে পারবে না। সেই সাহস কেন যেন নেই তার। এর কারণটাও জানা নেই। রিমি খুশি মনে শৈলীকে নিজের ঘরে নিয়ে গেল। উচ্ছ্বাসে চোখে মুখে আনন্দের ঝলক। সে মনে মনে ভাবছিল এতদিন ধরে নিজের জন্য যা কিছু কিনেছে এখন তার সঙ্গে শৈলীকে শেয়ার করতে পারবে। রিমি ব্যাগগুলো সাবধানে বিছানার উপর রাখলো। তারপর এক এক করে তার শপিং করা জিনিসপত্র বের করতে লাগলো। টপ, স্কার্ট, ব্রেসলেট, নতুন একটা জুতা সবই ছিল। শৈলী হাসি মুখে সব দেখতে থাকলো। শৈলী আপু দেখো, এইটা আমি শুধু তোমার জন্যই কিনেছি। রিমি এক পাশে মিষ্টি একটা পিচ কালার টপ তুলে শৈলীর সামনে ধরলো। এরপর বলল, কেমন লাগছে? শৈলী অবাক হয়ে বলল, তুই আমার জন্য কিনতে গিয়েছিস কেন? আমার তো দরকার নেই। রিমি এবার ঠোঁট ভিজিয়ে মেকি হেসে মনে মনে আওড়ায়, আমি কি আর সাদে তোমার জন্য কিনে এনেছি নাকি শৈলী আপু? আসল কাহিনী কি আর বলা যায়? আমি যে নিশান ভাইয়ের কাছ থেকে কোন সত্যে টাকা নিয়েছি সেটা শুধু আমিই জানি। ভেবে মেকি হেসে মিষ্টি করে রিমি বলল, তুমি এইসব কি বলছো শৈলী আপু? শপিং করলাম আমি, মিমের জন্য কিনেছি, তাই তোমার জন্য কিনলাম। তুমি তো আর কখনো শপিং করতে যাবে না, তাই তো তোমার জন্য নিয়ে এসেছি। তোমার এই ছোট বোন তোমার জন্য এনেছে আর তুমি নেবে না? শৈলী মাথা দুদিকে নেড়ে কাতর গলায় বলল, না রিমি, বড় মা জানতে পারলে খুব খারাপ হবে। আর আমার তো দরকার নেই এসব। আমার যখন দরকার হবে আমি তখন তোর কাছে চেয়ে নিব। রিমি আরো জোরাজোরি করলেও শৈলীর সাথে পেরে উঠল না। শেষে রিমি আতঙ্কে জর্জরিত হয়ে শৈলীর জন্য আনা ড্রেসটা নিজের আলমারিতে লুকিয়ে রাখলো। শুধু একটা লোক এই বিষয়ে জানতে না পারলেই হয়। রাশেদা তালুকদার বাগানে পানি দিয়ে কেবলই বাড়িতে ঢুকলেন। এরপর মিমির ঘরে গিয়ে বিছানা গুছিয়ে খুঁজলেন মেয়েকে। ঘরে মিমিকে কোথাও না পেয়ে রাশিদা ভাবলেন মিমি হয়তো শৈলীর ঘরে গিয়েছে। এই কারণে তিনি দ্রুত শৈলীর ঘরে থেকে পা বাড়ালেন। ঘরের মধ্যে প্রবেশ করে দেখলেন মিমি নেই। বারান্দায় খুঁজে দেখলেন, কিন্তু মিমি কোথাও নেই। মিমিকে না পেয়ে ঘর থেকে বেরিয়ে আসতে চাইলেন তিনি, কিন্তু হঠাৎ ঘরের মধ্যে বিছানার একপাশে পড়ে থাকা শৈলীর ডায়েরির দিকে চোখ পড়ল তার। প্রথমে তিনি তা নজরে আনেননি, তবে কিছুটা অদ্ভুত মনে হলো। শৈলীর ডায়েরি যেখানে সাধারণত যত্নে রাখা হয়, সেখানে আজ এমন অযত্নে ফেলে রাখা কেন? রাশিদা তালুকদার বিছানার দিকে এগিয়ে গিয়ে ডায়েরির দিকে নজর দিলেন। কৌতূহল জাগলো তার। কিছু সময়ের জন্য তিনি থেমে রইলেন। মনে হলো যেন কিছু একটা অনুভব করছেন। তার মনের মধ্যে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কেন শৈলী এই ডায়েরিটা ফেলে রেখেছে? কিছুক্ষণ থেমে তিনি ডায়েরিটা তুলে ধরে খোলার আগেই মনে মনে ভাবলেন, এটা তো শৈলীর ব্যক্তিগত বিষয়, আমার কি নেওয়া দেওয়া উচিত? তবে শেষ পর্যন্ত তিনি তা না দেখে ডায়েরিটা ফের বিছানায় রেখে দিলেন।
শৈলীর ব্যক্তিগত জায়গায় অনুপ্রবেশ করতে তিনি ঠিক মনে করলেন না, কিন্তু ডায়েরির সেই অবলোক দৃষ্টি যা কিছু বলে যাওয়ার চেষ্টা করছিল রাশিদার মন থেকে আর একেবারেই মুছে গেল না। রাশিদা এবার যেতে উদ্যত হলে আবারও ডায়েরির পাতা বাতাসে উল্টে যায়। তিনি বিষয়টা খুব একটা নজর না দিলেও পৃষ্ঠার মাঝখানে বড় বড় অক্ষরে লেখা নিশান ভাই লেখাটাই চোখ আটকালো তার। কিছুটা অবাক হলেন থমকে যাওয়া রাশিদা তালুকদার।